আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের বিসিএস সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী পর্বের আজকের সেশনে। এবং আমরা ধারাবাহিকভাবে যে কাজটি করি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান, সেই সাপেক্ষে আমরা আমাদের যে পরবর্তী পর্ব অর্থাৎ পঞ্চদশ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী পর্বের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আকিফ মাসুমি, আমি 10 মিনিট স্কুলের জিকে ইনস্ট্রাক্টর। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিসিএস সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে আমরা জানবো, যেরকমটা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক সেশনে জেনে থাকি। বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটি পর্বকে ডিভাইড করে আমরা চেষ্টা করি একটা বিসিএস এর মধ্যে এরকম দুটি পর্ব ভাগ করে এনে আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে করে এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের যে পর্বটি রয়েছে সেখানে আপনাদের বিসিএস প্রস্তুতির অবস্থানটি আরো বেশি সুসংহত হয় এবং প্রস্তুতিটি খুব ভালোভাবে ঝালাই হয়। আজকের লাইভ টেলিকাস্টে যারা অলরেডি জয়েন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি মোটামুটি সংখ্যাটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এরকমটা বৃদ্ধি পাবে আর আশা করি যত সেশন এগোবে। সো ঝটপট আপনারা কমেন্ট করে জানিয়ে ফেলেন আজকে কে কোথা থেকে আমার সাথে জয়েন করেছেন এবং কারা কারা আজকে আসলে বিসিএস প্রস্তুতি সেশনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছেন। সো ফার্স্ট অফ অল আপনারা জানিয়ে দিন কে কোথা থেকে জয়েন করছেন, সো আমরা যাতে বুঝতে পারি যে আমাদের আজকের সেশনের যে অডিয়েন্স সেকশনটা আছে তারা কতটুকু ডাইভার্সিফাইড। সো যারা কিনা আসলে অলরেডি জয়েন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যেহেতু আমরা আমাদের টাইম শিডিউল অনুযায়ী সবসময় কাজটি করি, তো আমরা নির্ধারিত সময়ের বেশি আমরা হয়তো সময় নিতে পারবো না। আমরা শুরু করে দেব আমাদের আজকের বিসিএস সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্ব, যেখানে কিনা আমরা পঞ্চদশ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী পর্বের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করব এবং এর সমাধানটি আমরা দেখার চেষ্টা করব। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালক্ষেপণ না করে আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম প্রশ্ন থেকে। আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখে নিব। আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখব। আমাদের প্রথম প্রশ্নটি কি? পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? অনেকে দ্রুত উত্তর দিয়ে দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। যারা কিনা দ্রুত উত্তর প্রদান করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে নবম, কেউ বলছেন অষ্টম। থ্যাংক ইউ যারা কিনা উত্তরটি দিচ্ছেন। এবং একটু খেয়াল রাখবেন যে ওই সময় সাপেক্ষে বাংলাদেশের অবস্থানটি আসলে কত ছিল এবং বর্তমান সময় আসলে কত। তো এটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলছেন, অনেকে ওই সময় সাপেক্ষেও সঠিক উত্তর দিচ্ছেন। তো আমরা একটু দেখে নিব আমাদের অপশনগুলিকে। অপশন ক হচ্ছে নবম, অপশন খ হচ্ছে দশম, অপশন গ হচ্ছে দ্বাদশ এবং অপশন ঘ হচ্ছে অষ্টম। তো পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? উত্তরটি দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা দেখে নিব আমাদের সঠিক উত্তরটা কি। যারা কিনা অলরেডি কমেন্ট করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করব। সঠিক উত্তরটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অষ্টম। এক্স্যাক্টলি সঠিক উত্তরটি হচ্ছে অষ্টম। এবং একটি কাকতালীয় ব্যাপার রয়েছে আমাদের আজকের ক্ষেত্রে। কাকতালীয় ব্যাপারটা আমি বলে নিই। এই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি পঞ্চদশ বিসিএস এর, এটি যেই সময় সাপেক্ষে করা, সেই সময় সাপেক্ষে কিন্তু তৎকালীন সময় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান ছিল অষ্টম। এবং একই সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের স্থান যদি আমরা বর্তমানে বিবেচনা করি 16.3 কোটি, এটিও কিন্তু পৃথিবীর সামগ্রিকভাবে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান এখনো কিন্তু অষ্টম। সুতরাং আশা করি এটি আপনাদের মনে রাখার জন্য সুবিধা হবে যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অষ্টম স্থানে রয়েছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এরকমটাই পূর্ববর্তী অ্যানালাইসিসের সাথে আমরা বর্তমান অ্যানালাইসিসের একটা মিল রাখি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে ডিফারেন্সগুলো কি, মিলগুলো কি, এবং একই সাথে কম্পারেটিভ অ্যানালাইসিসগুলো কি, অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণটা আমাদের জানা দরকার। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট এঙ্গেজ করেছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? আমি অপশন দেখতে পাচ্ছি অপশন ক 1, অপশন খ 2, অপশন গ 3, অপশন গ হচ্ছে 4। তো যারা কিনা কমেন্ট করছেন, আমি অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি, তারা দয়া করে কমেন্ট দ্রুত করে ফেলেন এবং আমরা আপনাদের এই কমেন্টের ভিত্তিতেই বুঝতে পারবো যে আপনাদের বিশেষ প্রস্তুতিটি কত বেগবান করার চেষ্টা করছেন, এবং সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি। এবং আরেকটি বিষয় বলে রাখি, এটিও কিন্তু আসলে পরিবর্তন হয়নি, যেমনটা কমেন্টে মানুষ বলে ফেলছেন যে আসলে হ্যাঁ এটিও আসলে পরিবর্তন হয়নি। সো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি। এর সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটা আমরা দেখে নিচ্ছি। এবং যারা কিনা অনেক মানুষ সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা
সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে 4টি, অপশন ঘ। এবং আপনারা যদি 4টি দেখেন তার মধ্যে রয়েছে বেতবুনিয়ার ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে যেটি কিনা রাঙামাটিতে অবস্থিত, তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে যেটি কিনা মহাখালীতে অবস্থিত, গাজীপুরে একটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে এবং লাস্টলি সিলেটে একটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে, যার ভিত্তিতে আমরা বলছি যে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 4টি। যারা কিনা কমেন্টে সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকে 3টি লিখেছেন। সো আসলে তৎকালীন সময় থেকে এই পর্যন্ত বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা 4টিই ছিল। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম 2টি অতীত ভিত্তিক প্রশ্ন, কিন্তু যার সাথে বর্তমানের একটি খুব সুনিপুণ মিল রয়েছে। আশা করি আপনারা বিষয়টি মিলাতে পেরেছেন এবং এটি আসলে উত্তরগুলো মিলিয়ে নেওয়াটা, প্রস্তুতি ঝালাই করতে পারাটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদীর অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? দেখেন, বাংলাদেশ কথাটি ফিক্সড ভাবে বা স্পেসিফিক্যালি ভাবে বলে ফেলার কারণটা আসলে কি? কারণ এই যে 3টি নদী, এই 3টি নদীর কিন্তু উৎস বাংলাদেশে না, এরা কিন্তু বাইরের দেশ থেকে। গঙ্গা কিন্তু ভারত থেকে এসেছে, ব্রহ্মপুত্র সেম, মেঘনাও সেম, আসামের লুসাই পাহাড় থেকে আর কি এগুলো এসেছে। সুতরাং এই সাপেক্ষে আমাদের এটি জানতে হবে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদীর অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক হচ্ছে 4%, অপশন খ 14%, অপশন গ 7% এবং অপশন ঘ 33%। অর্থাৎ বাংলাদেশের সামগ্রিকভাবে অর্থাৎ সম্মিলিত নদীর অববাহিকার ক্ষেত্রে বাংলাদেশের মোট কত শতাংশ রয়েছে। আমরা সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ 33%। অর্থাৎ বলা চলে বাংলাদেশের সম্মিলিত নদীর অববাহিকার প্রায় 1/3 হচ্ছে এই 3টি নদীর সম্মিলিত অববাহিকা। দ্যাট মিনস গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা এর সম্মিলিত নদীর অববাহিকা বাংলাদেশের প্রায় 1/3 অর্থাৎ 33% এটি কিনা বাংলাদেশের অন্তর্ভুক্ত। সো যারা কিনা কমেন্টে সঠিক উত্তর দিয়েছেন, কেউ 14 বলেছেন, বাট আমি আশা করি আপনারা সঠিক উত্তর বুঝতে পেরেছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমাদের সাথে কানেক্টে থাকার জন্য। সো আমি কিন্তু প্রত্যেকবার যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের নাম মেনশন করছি না, কারণ আমি এই কারণে করছি না, কারণ হচ্ছে ভুল শুদ্ধ এগুলো নতুন করে বলার কিছু নয়। আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন যে উত্তরটি আপনি সঠিক দিতে পারছেন কিনা। সো আপনারা আপনাদের প্রস্তুতি ঝালাই করবেন, এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খুবই সহজ একটি প্রশ্ন, এটা আমাদের সবার আসলে পারা উচিত। আমরা যারা মোটামুটি বিদেশে থাকি, প্রবাসী বাংলাদেশি বা খেলা দেখি, অনেকেরই কোনো না কোনো ভাবে প্রশ্নটির উত্তরটি বা তথ্যটি জানা আছে। তো প্রশ্নটি কি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? প্রশ্নটি আগে বা পরে এটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? আমরা অপশনগুলো দেখে নিচ্ছি। অপশন ক 6 ঘন্টা, অপশন খ 5.5 ঘন্টা, অপশন গ 6.5 ঘন্টা, অপশন ঘ 5 ঘন্টা। সো আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, যারা কমেন্ট এঙ্গেজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও বলবো সবাইকে দ্রুত এঙ্গেজ করার জন্য। সো একজন লেখার পর খুব স্বাভাবিকভাবে অনেকেই একই বিষয়ে বা অধিকাংশ কমেন্টের দিকেই যায়। সো যেভাবেই হোক আপনারা কমেন্ট করার চেষ্টা করুন, যাতে কিনা আমরা বুঝতে পারবো যে আপনারা কোন জায়গাটাতে আছেন বর্তমানে। সো ম্যাক্সিমাম মানুষ 6 ঘন্টা কমেন্ট করছেন। আমি সঠিক উত্তরটা আপনাদের জন্য দেখে নিব। সঠিক উত্তরটা আসলে কি? গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? এবং সঠিক উত্তরটি হচ্ছে আপনারা যেটি বলেছেন সেটি, অর্থাৎ অপশন ক 6 ঘন্টা আগে গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময়টি হচ্ছে। অর্থাৎ আমরা 6 ঘন্টা আগে বাংলাদেশ সময়টি কাউন্ট করি, বাংলাদেশ সময় 6 ঘন্টা পরে হচ্ছে গ্রিনিচ মান সময় সংঘটিত হয়। সো আমরা এটি দেখতে পেলাম সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। আমরা চতুর্থ প্রশ্নটা আমরা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা যেই বিষয়টি আমরা যাব সেটি হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? আমরা 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। আবার বলছি, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? অপশন ক 9টি, অপশন খ 10টি, অপশন গ 11টি, অপশন ঘ 12টি। দেখেন, এটি খুবই বেসিক প্রশ্ন আমাদের জন্য এবং এটি পারাটা কিন্তু খুবই অবশ্যম্ভাবী। এবং যেমনটা আমি মনে করছিলাম যে আপনারা এটি খুব দ্রুত অ্যান্সার দিতে পারবেন, আমার মনে হয় বিষয়টি সত্য। আপনারা খুব দ্রুত এই প্রশ্নের অ্যান্সারই দিচ্ছেন এবং অ্যাকচুয়ালি তাই। আসলে এই প্রশ্নের অ্যান্সারটি খুব দ্রুত দেওয়াটাই স্বাভাবিক। আসলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সো আমরা সঠিক উত্তরটা দেখে নিব। আপনারা যেটি সঠিক উত্তর দিচ্ছেন, অনেকেই একই উত্তর দিচ্ছেন।
অনেকে মনে করছেন যে এত সহজ প্রশ্ন দেওয়ার আসলে কারণ কি। আসলে আমরা তো আসলে প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস করছি, সো যেটি প্রশ্ন সেটি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেই সাপেক্ষে সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ, অর্থাৎ 11টি সেক্টর। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এটি আসলে বুঝতেই পারলাম, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে আপনারা যদি বাংলাদেশের মানচিত্র দেখে 11টি সেক্টর পড়ার চেষ্টা করেন, আপনাদের কিন্তু খুব ভালোভাবে মনে থাকবে। কারণ বাংলাদেশের প্রথম সেক্টর কিন্তু চট্টগ্রাম বা রাঙামাটি থেকে শুরু হয়েছে। এরপর সেটি একটা রাউন্ড হয়ে এসে, অনেকটাই রাউন্ড বলা চলে, মাঝখানে ঢাকা বা ময়মনসিংহ ছিল, এবং 10 নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর। এই বাদে কিন্তু আপনারা রাউন্ড করে কিন্তু বিষয়টি এসেছে। সুতরাং আপনারা যদি মানচিত্র দেখে একবার এটিকে ফলো আপ করেন, আমি আশা করি আপনাদের খুব ভালোভাবে মনে থাকবে। সো আমরা এই ধরনের টিপসগুলো কিন্তু আমাদের প্রশ্নের পাশাপাশি মাঝে মাঝে শেয়ার করবো, যে কিভাবে করে আমরা আমাদের প্রশ্ন সঠিক উত্তরটি বা সঠিকভাবে পড়লে আমরা কত সহজে প্রশ্নের উত্তর করতে পারি। সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? আমরা অপশন দেখে নিব। অপশন ক 8000 কিলোমিটার, অপশন খ 5200 কিলোমিটার, অপশন গ 11000 কিলোমিটার এবং অপশন ঘ 8500 কিলোমিটার। সো বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্যটি কত সেটি আমাদের জানতে হবে। আমরা অপশনগুলো দেখে নিচ্ছি, এবং এখানে কিন্তু অনেকের মিক্সড রিয়াকশন পাচ্ছে। অনেকে বলছেন 11000, অনেকে বলছেন 5200, বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি 5200। সুতরাং সেই সাপেক্ষে আমরা একটু দেখে নিব বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্যটি আসলে কত। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে, যারা কিনা বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটি দিয়েছেন সেটি, অর্থাৎ অপশন খ 5200 কিলোমিটার। আমরা জেনে গেলাম যে বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য হলো 5200 কিলোমিটার। তো যারা সঠিক উত্তর দিয়েছেন, কমেন্টে এঙ্গেজ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সঠিকভাবে এঙ্গেজ করার জন্য। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ? বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ? আমরা দেখতে পাচ্ছি অপশন ক 80%, অপশন খ 75%, অপশন গ 37% এবং অপশন খ 13.60% বা শতাংশ। সো আপনারা কিন্তু একটা পার্টিকুলার অপশনকে দেখতে পাচ্ছেন স্পেসিফিক, যে অপশন খ কে। সো দ্যাটস ওয়াই কিন্তু আপনারা অপশন খ সবাই রাইট অ্যান্সার মনে করছেন। আপনারা কি স্পেসিফিক দেখছেন বলেই রাইট অ্যান্সার দিচ্ছেন কিনা আমি জানি না, বাট ফ্যাক্ট হচ্ছে অন্য কোনো অ্যান্সার কিন্তু হতে পারে। তার আগে আমরা একটু জেনে নিই জিডিপি মানে আসলে কি। জিডিপি মানে মাথা পিছু আয়, যেটিকে আসলে বলা হয় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সো আমরা কিন্তু চেষ্টা করব সাধারণ জ্ঞানে, যখন কিনা আমরা বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে আলোচনা করি, তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাথে কিন্তু কৃষি রিলেটেড। সো দেখা গেছে বাংলাদেশের অর্থনীতির কিছু টার্ম রয়েছে যেটি আমাদের জেনে ফেলা ভালো, যেমনটা আমরা দেখতে পেলাম জিডিপি, যেটিকে বলা হয় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এছাড়া রয়েছে জিএনপি, যেটি বলা হয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় আয়। সো এই বিষয়গুলো আমাদের জেনে ফেলতে হবে কম বেশি। আমরা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি জেনার চেষ্টা করবো। আপনারা অনেকেই লিখছেন 13.60%, হয়তো বা টু বি স্পেসিফিক তাই হয়তো বা। আমরা সঠিক উত্তরটি দেখে নেই, এবং সঠিক উত্তরটি আসলেই তাই, অর্থাৎ অপশন ঘ 13.60%। যারা কিনা লিখেছেন বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত, তো সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশের জিডিপিতে তৎকালীন সময় কৃষি খাতের অবদানটি হচ্ছে 13.60%। তো সবাইকে ধন্যবাদ যারা কিনা খুবই তাড়াহুড়ো করে বা যেভাবে হোক দ্রুত সময়ের মধ্যে আপনারা এই সঠিক প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করেছেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু বিশ্বাস করেন বা নাই করেন, আপনাদের কমেন্টের এঙ্গেজমেন্টই কিন্তু আমাদের কন্ট্রিবিউশনের অনেক বড় একটি পার্ট, যার কারণে আমাদের সেশনগুলো ফ্রুটফুল হয়। কারণ আমরা কিন্তু এই এঙ্গেজমেন্টগুলো রাখার চেষ্টা করি, এবং এই এঙ্গেজমেন্টগুলোর মাধ্যমেই যেন আপনারা প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে পারেন, সেটিও আসলে আমরা প্রত্যাশা করি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? খুবই সহজ একটি প্রশ্ন হওয়ার কথা আপনাদের সবার কাছে, কারণ আপনারা রোহিঙ্গা ইস্যুতে এই নদীর ইস্যুটি বিভিন্নভাবে আমাদের আলোচনা এসেছে, যে এই নদীর মাধ্যমেই যে বিভিন্ন শরণার্থীরা আমাদের দেশে প্রবেশ করেছে। সো বেসিক্যালি বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত, সেটি হচ্ছে আমাদের স্পেসিফিক প্রশ্ন। আমরা সেই প্রশ্নের উত্তরটি দেখবো। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক নাফ নদী, অপশন খ কর্ণফুলী নদী, অপশন গ নবগঙ্গা নদী এবং অপশন খ হচ্ছে ভাগীরথী নদী।
আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত, এই প্রশ্নটি আমরা দেখতে পেলাম। আপনারা ঝটপট সঠিক উত্তরটি প্রদান করেন যাতে করে আমরা আমাদের এই একটা অ্যানালাইসিস দেখতে পারি যে আমরা কে কত তাড়াতাড়ি এটা বুঝতে পারি, এবং অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ম্যাক্সিমাম সঠিক উত্তরই দেখতে পাচ্ছি। সঠিক উত্তরে বলেও দিই কালক্ষেপণ না করে, সঠিক উত্তর হচ্ছে নাফ নদী। নাফ নদী মূলত বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত, এবং নাফ নদীর মাধ্যমেই কিন্তু বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করেছে আমরা দেখেছি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এটি কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা সাম্প্রতিককালে যেই ইস্যুটিকে অনেক বেশি বেগবান দেখতে পারি, অনেক বেশি মাথাচাড়া দিয়ে ওঠে যে ইস্যুটি, সেই ইস্যুটি কিন্তু সাম্প্রতিককালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের এই নাফ নদী দ্বারা বিভক্ত হওয়া, এটি কিন্তু রোহিঙ্গা ইস্যুর কারণে আমাদের বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনারা চেষ্টা করবেন যে এই সংক্রান্ত যত তথ্য আছে সেগুলোকে জেনে ফেলার, যাতে আমরা আমাদের সামগ্রিক অ্যানালাইসিসটিও বুঝতে পারি। সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করবো। আমরা জেনে পেলাম যে বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? খেয়াল রাখবেন, আমরা কিন্তু বিভিন্ন আন্দোলন সাপেক্ষে এক একজন নেতার নাম মনে রাখি। সো অনেক সময় যেটা হয়, এক আন্দোলনের সাথে আরেক আন্দোলনের নেতার সাথে আমরা মিলিয়ে ফেলি। এটি হচ্ছে আমাদের ঐতিহাসিক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটি বড় সমস্যা, যেটি প্রায় আমাদের ক্ষেত্রে সংঘটিত হয়। সো আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো কোন আন্দোলনের নেতৃত্ব আসলে কে প্রদান করেন। সো আমরা অপশনগুলো দেখে নেব। অপশন ক হচ্ছে তিতুমির, অপশন খ সৈয়দ আহমদ বেরেলভি, অপশন গ হচ্ছে দুদু মিয়া, এবং অপশন ঘ হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এবং প্রত্যেকজন মানুষই বা প্রত্যেকটি মানুষই কিন্তু তাদের সময় কম বেশি বিভিন্ন সময় আন্দোলনের নেতৃত্ব দেন, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই তারা একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন, এবং ঐতিহাসিকভাবে তারা কিন্তু বিখ্যাত। সেই সাপেক্ষে আমাদের এই প্রশ্নের উত্তরটি জেনে ফেলতে হবে। আমরা অপশনগুলো দেখে নেওয়া, আমরা অনেকগুলো সঠিক উত্তর দেখতে পাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং সব থেকে বেশি যে দুটি অপশন আসছে সেটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, হাজী শরীয়তুল্লাহ। তো এটি হচ্ছে অপশন ঘ, এটি মূলত সঠিক উত্তর। হাজী শরীয়তুল্লাহ তিনি ছিলেন মূলত নেতা ফরায়েজি আন্দোলনের ক্ষেত্রে, তিনি ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন সামনে থেকে। তো আমরা এই বিষয়টা আমরা দেখতে পেলাম। যারা কিনা রিলেট করতে পেরেছেন আনসার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পারেননি তারাও আশা করি খুব দ্রুত পেরে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা অনেকগুলো ভুল উত্তরের মাধ্যমে কিন্তু কনফিডেন্স ডাউন হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে ম্যাক্সিমাম প্রশ্ন অনেক আগের, বা কিছু প্রশ্ন আছে হিস্ট্রিক্যাল। আপনারা চেষ্টা করবেন মিলিয়ে নেওয়ার, এটি কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা সুবিধার কারণ হতে পারে, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কোন প্রশ্নের সাথে কোন প্রশ্ন কানেক্টেড। তো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জাজমেন্টটিকে করা, যার মাধ্যমে আমরা হিস্ট্রিক্যাল প্রশ্নগুলো একটা ধারাবাহিকতা দেখতে পারি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, আমরা হিস্ট্রিক্যাল প্রশ্ন কত ভালোভাবে বুঝতে পারি। আপনারা কিন্তু চাইলে একটা এরা বা অর্থাৎ একটা যুগের যে সালগুলো রয়েছে সেই সাল সাপেক্ষে আপনারা পড়তে পারেন। উদাহরণস্বরূপ 1787 সালে কি কি ঘটেছে, 88 সালে কিছু কি ঘটেছে, না হলে বাদ দেন। 1793 সালে কি ঘটেছে, চিরস্থায়ী বন্দোবস্ত। 1800 সালে কি ঘটেছে। তো এইরকম ভাবে আপনারা যদি সাল ভিত্তিকভাবে পড়াশোনা করেন, দেখবেন একটু হলেও প্রিভিয়াস প্রিপারেশনের থেকে এই প্রিপারেশনটা আপনাদের জন্য একটু ভালো একটা বিষয় বয়ে আনতে পারে। সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, স্ট্র্যাটেজির ক্ষেত্রে। সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তেতুলিয়া কোন জেলায় অবস্থিত? আমি মনে হয় অনেক সহজ একটা প্রশ্ন বলে ফেললাম যে তেতুলিয়া কোন জেলায় অবস্থিত, এবং আমার মনে হয় প্রথমত এটি সহজ, এবং দ্বিতীয়ত এটি রিপিটিভ প্রশ্ন। এটি রিপিট হয়েছে লাস্ট কোনো একটা আমার সেশনের মধ্যেই, যার কারণে আমার এটি মনে পড়ছে এবং আপনাদেরও এটি মনে পড়ার কথা। সো যাই হোক, আমরা জেনে নিব কোন জেলায় অবস্থিত। আপনারা কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া এই ধরনের কথা সবসময় শুনে থাকেন। সেই সাপেক্ষে আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন ক দিনাজপুর, অপশন খ পঞ্চগড়, অপশন ক জয়পুরহাট, অপশন খ লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আমি এক্ষেত্রে সময় নিচ্ছি না, আপনারা সঠিক উত্তর দিচ্ছেন, সবাই জানেন এই প্রশ্নের উত্তরটি। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে সর্বোত্তরের জেলা, এবং তেতুলিয়া সর্বোত্তরের উপজেলা, এবং তেতুলিয়া মূলত পঞ্চগড় জেলায় অবস্থিত। আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? সো আমরা যেটা বললাম, ঐতিহাসিক প্রশ্ন অনেক সময় আমাদের অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট করে, সেই সাপেক্ষে কিন্তু আমাদের এটি জেনে ফেলতে হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন ক নবাব সিরাজউদ্দৌলা, অপশন খ নবাব মুর্শিদ কুলি খাঁ, অপশন গ সুবেদার ইসলাম খান, এবং অপশন ঘ সুবেদার শায়েস্তা খান।
সো বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কে স্থানান্তরিত করেন প্রাথমিকভাবে? এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। সো যারা কিনা ঐতিহাসিক প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি জেনে নিব। সো সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, নবাব মুর্শিদ কুলি খা। তিনি হচ্ছেন মূলত বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেনে গেলাম যে নবাব মুর্শিদ কুলি খা তিনি আসলে কোন কোন কাজে বা তার একটি গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল তথ্য আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন হবে না ঐতিহাসিকভাবে। সো এটি কিন্তু ঐতিহাসিকভাবে আমরা অনেক সময় দেখি না যে অনেক সহজ প্রশ্ন চলে আসে, এটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন। আপনারা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। আমরা অপশনগুলো দেখে নেব। অপশন ক ব্যামফিল্ড ফুলার, অপশন খ লর্ড মিন্টো, অপশন গ লর্ড কার্জন, অপশন ঘ ওয়ারেন হেস্টিংস। সো আমরা সঠিক উত্তরটি জেনে নেব। আপনারা যারা সঠিক উত্তরটি দিচ্ছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি জেনে নিই, একটা ছোট অ্যানালাইসিস আমরা শুনবো। আমরা সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন ক ব্যামফিল্ড ফুলার। খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা, যেটি আমি বলতে চাচ্ছিলাম যে আপনি প্রশ্ন বুঝে কিন্তু উত্তরটি দিতে পারেন। যেমন আপনি দেখেন যে প্রথম লেফটেন্যান্ট গভর্নরের কথা বলা হচ্ছে, বাকি তিনটি অপশন অর্থাৎ লর্ড কার্জন, লর্ড মিন্টো, ওয়ারেন হেস্টিংস এরা কিন্তু লর্ড, এবং এরা কিন্তু লর্ড বা ভাইসরয় বলা হয় এদেরকে, বা লর্ডদের আন্ডারে একজন ভাইসরয় থাকে। সো এখানে কিন্তু স্পেসিফিক্যালি লেফটেন্যান্ট গভর্নর বলা আছে, এখানে কিন্তু কোনো লর্ড বলা হয়নি। খুব স্বাভাবিকভাবে লর্ড অপশনটিতে যারা যারা রয়েছেন তাদের নামগুলো না আসাটাই স্বাভাবিক। অনেকে ওয়ারেন হেস্টিংস মনে করতে পারেন, বাট অ্যাকচুয়ালি ওয়ারেন হেস্টিংস একজন লর্ড ছিলেন। সো আমরা এছাড়া অপশনটি পাচ্ছি ব্যামফিল্ড ফুলার। দ্যাটস দ্য রাইট আনসার, ব্যামফিল্ড ফুলার। আশা করি আপনারা যেভাবেই হোক, আপনাদের যে স্ট্র্যাটেজিটি হোক সেটি করে আপনারা বুঝতে পারবেন, যাতে করে আপনারা এই সাধারণ জ্ঞানের কানেকশনটি ক্রিয়েট করতে পারেন, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা অপশনটি সঠিক উত্তরটি জেনে গেলাম, ব্যামফিল্ড ফুলার। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? এবং হিমছড়িতে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, আপনারা অনেকেই জানেন। অনেকে হয়তো আবার ট্যুরের জন্য খুব আকাঙ্ক্ষিত, অনেকে ভ্রমণ করতে ভালোবাসেন। তো যারা ভালোবাসেন তাদের জন্য হিমছড়ি একটা পরিচিত নাম হতে পারে। এবং হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত এটি আমাদের জেনে ফেলতে হবে। আমরা অপশনগুলো দেখি না। অপশন ক চট্টগ্রাম, অপশন খ খুলনা, অপশন গ কক্সবাজার, অপশন ঘ রাজশাহী। আপনাদের এটি বলে ফেলতে হবে হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত। আমি অনেকের কাছ থেকে অপশন দেখতে পাচ্ছি, সঠিক উত্তর দেখতে পাচ্ছি। যারা সঠিক উত্তর প্রদান করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আর মেনশন একবারই করে ফেলি। সঠিক উত্তরটি হচ্ছে এটি, অপশন গ কক্সবাজার। মূলত কক্সবাজার শহরের নিকটে হিমছড়ি অবস্থিত, এবং যেটি বলেছিলাম যে সেখানে একটি ঝর্ণাও রয়েছে। সো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী প্রশ্নে মুভ করব। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? অপশন ক চট্টগ্রাম, অপশন ক সিলেট, অপশন গ ঢাকা, অপশন খ রাজশাহী। সো বেসিক্যালি চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী আপনারা কিন্তু অনেক সময় 360 আউলিয়ার দেশ এবং 12 আউলিয়ার দেশ এই দুটিকে কিন্তু আপনারা মিলিয়ে ফেলেন। সো আমি কনফিউশনটি ক্লিয়ার করে দিব। এখনকার বা এই মুহূর্তে যে সঠিক উত্তরটা আপনাদের সামনে বলবো সেটি, আমি অনেক সঠিক উত্তর দেখতে পাচ্ছি। অনেকে আমি একবারেই বলি সঠিক উত্তরটি। যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ম্যাক্সিমাম সঠিক উত্তরটা আমি পাচ্ছি। সো আমি সঠিক উত্তরটি প্রদান করব। সঠিক উত্তরটি হচ্ছে কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ সিলেট। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ, অর্থাৎ সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ, এবং চট্টগ্রামকে বলা হয় মূলত 12 আউলিয়ার দেশ বা 12 আউলিয়ার তীর্থভূমি, এটিও বলা হয়। আমরা এই দুটি পার্থক্য জেনে নিলাম। এই দুটি কিন্তু সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? এটাকে বলা হয় প্রাধান্যমূলক প্রশ্ন। সেই প্রশ্নগুলো দেখা গেছে বাংলাদেশের কৃষি সম্পদ বা পানি সম্পদের সাথে জড়িত। ঠান্ডা মাথায় বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। খেয়াল করেন, বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? অপশন ক আবাসিক খাতে, অপশন খ কৃষি খাতে, অপশন গ পরিবহন খাতে, অপশন খ শিল্প খাতে। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যেটি করতে হয় আপনাকে রিলেট করতে হবে কোন অপশনের সাথে এটি সবচেয়ে বেশি মিলে এবং সরাসরি মিলে। দেখেন, আবাসিক যে খাতটা
সে আবাসিক খাতে কিন্তু পানি সম্পদ দরকার, বাট সেটি কিন্তু অনেকগুলো স্টেজের পরে, অনেক স্তরের পরে পানি সম্পদ আমাদের বা পানির প্রয়োজনটি হয়। আপনি দেখেন কৃষি ক্ষেত্রে পানি সরাসরি কাজে লাগে, আপনি মোটর পাম্পের মাধ্যমে যেভাবে হোক কৃষি খাতে সরাসরি আমাদের পানি সম্পদ দরকার। পরিবহন খাতে আমাদের পানি সম্পদ খুব একটা দরকার না, কারণ পরিবহন খাত কিন্তু ডিফারেন্ট, এটা ভ্যারি করে। শিল্প খাতেও সেম, পানি সম্পদ দরকার, বাট এতটা দরকার না, একটা মিনিমাম পানি সম্পদ দরকার। আপনারা বুঝতে পারছেন প্রায়োরিটি কোন খাতে, এবং সঠিক উত্তরটি সেটি, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কৃষি খাতে, অর্থাৎ যেটি কিনা সবচেয়ে সরাসরি আপনাদের রিলেটেড, সেই সরাসরি রিলেটেড বিষয়টি আপনাদের সঠিক উত্তর হবে। এবং আপনারা সঠিক উত্তর দেখতে পেলেন, যেটি কিনা আমরা অ্যানালিসিস করে দেখলাম সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে বাংলাদেশের পানি সম্পদের চাহিদা কৃষি খাতে। তো আমরা এটি দেখতে পেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টসের অংশ কত? বাংলাদেশের মোট রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টসের অংশ কত? অপশন ক ৭৫%, অপশন ক ৮৩.৯১%, অপশন গ ৩৫%, অপশন ঘ ৬০%। এবং আমরা এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করবো যে বাংলাদেশের মোট রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টসের অংশটি আসলে কত। আমার যেটি আপনারা অনেকে মনে করতে পারেন যে আমার মনে হচ্ছে যে আপনারা স্পেসিফিক অপশন দেখেই টাচ করছেন, বাট আমরা সঠিক উত্তরটি জেনে নিই এবং আমরা কালকে মনে করবো না। এক্স্যাক্টলি তাই, অপশন খ ৮৩.৯১% তৎকালীন সময়ে বাংলাদেশের মোট রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টসের অংশ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা সদস্যদের সংরক্ষিত আসন কত? এটি আপনারা সবাই জানেন এবং আপনারা মনে করতে পারেন আচ্ছা আমরা যেটা বর্তমানে জানি তৎকালীন সময় কি এক ছিল। আমি জাস্ট আপনাদেরকে এই ক্লুটা দিয়ে দিই, যে ক্লুটা হচ্ছে যে বাংলাদেশের মহিলা সদস্যের সংরক্ষিত আসন আগেও একই রকম ছিল, বা যখন এই প্রশ্নটা এসেছে তখন আসলে এইরকম ছিল। অপশন ক ৩২, অপশন খ ৩০, অপশন গ 35, অপশন গ, এবং অপশন ঘ হচ্ছে 50। সো আপনারা আমাদেরকে সঠিক উত্তরই প্রদান করবেন, এবং সঠিক উত্তর সবাই জানেন বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি এবং সংরক্ষিত আসন মহিলাদের হচ্ছে শুধু 50টি। আমরা ৩০০ আসনে জাতীয় নির্বাচন দেখতে পারি সংসদ সদস্যদের, সেই সাপেক্ষে কিন্তু আমাদের জাতীয় সংসদ গঠিত হয় এবং মহিলা সদস্যদের সংরক্ষিত আসন হচ্ছে মোট 50টি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? অর্থাৎ বাংলাদেশে, আমরা এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা। সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? অনেকে কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে তারা সঠিক উত্তর অলরেডি দিয়ে ফেলছেন। অপশনগুলো আমরা দেখে নিই। অপশন ক 8টি, অপশন খ 10টি, অপশন গ 12টি, অপশন ঘ 36টি। সো বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত এটি আমাদের জেনে ফেলতে হবে। ম্যাক্সিমাম আমি 12টি দেখতে পাচ্ছি, কেউ কেউ 36টিও দিচ্ছেন। সো আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 36টি। অর্থাৎ বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা সবচেয়ে বেশি অপশনগুলোর মধ্যে 36টি। এটি হচ্ছে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা, এটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন আশা করি। তো আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম কি বা আরেকটি নাম কি? যারা কিনা সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন তারা কিন্তু এটি জেনে থাকবেন যে সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম কি, সেখানে কিন্তু একটি বোর্ডে এটি লেখা থাকে। যতটুকু আমি জেনে থাকবো, সো অনেক কিন্তু এমন কিছু অপশন আছে, প্রত্যেকটা অপশন আমি এটি বলবো যে ট্রাভেলিং এর জন্য বা ভ্রমণের জন্য খুব মজার এবং খুব আকর্ষণীয়। তবে আমরা একটু প্রশ্নের উত্তর সাপেক্ষে রিলেট করার চেষ্টা করব কোনটি মূলত সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম। আমরা অপশন দেখে নিব। অপশন ক জিঞ্জিরা, অপশন খ সোনাদিয়া, অপশন গ কুতুবদিয়া, অপশন ঘ নিঝুম দ্বীপ। সো অনেকে অপশন লিখছেন জিঞ্জিরা। আসলে জিঞ্জিরা অপশনটি নারিকেল জিঞ্জিরা হতে পারে, সো একই কথা মূলত। সো আপনারা দেখা যাক যে অপশন কোনটিকে আপনারা সঠিক উত্তর দেন এবং আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে ইয়াস, অপশন ক জিঞ্জিরা বা নারিকেল জিঞ্জিরা যেটি বলেন কিনা, সেটি হচ্ছে মূলত সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম বা অপর নাম, এটাকে বলা হয় জিঞ্জিরা। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন এটি, এবং এটি সমীক্ষা ভিত্তিক প্রশ্ন। 2000 সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে। অর্থাৎ তৎকালীন সময় 2000 সালটা সামনে ছিল। সো 2000 সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সাম্প্রতিক রিপোর্টটি জানিয়েছে। সো আমরা একটা অপশন দেখে নিই। অপশন ক 20 মিলিয়ন, অপশন খ 12 মিলিয়ন, অপশন গ 1.5 মিলিয়ন এবং অপশন ঘ 23 মিলিয়ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শেষ প্রশ্ন। আমি আপনাদের কাছ থেকে আরো কানেক্টিভিটির আশা করছি। আপনারা দ্রুত প্রশ্নের উত্তরটি প্রদান করে আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেন।
সো 2000 সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে, এই প্রশ্নের উত্তরটি কি হতে পারে? আমি আর কালক্ষেপণ না করে উত্তরটি বলেই দিচ্ছি আপনাদেরকে। উত্তরটি হচ্ছে অপশন গ, 1.5 মিলিয়ন, অর্থাৎ 1.5 মিলিয়ন। এটি অনুমান করা হয় যে 2000 সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা 1.5 মিলিয়ন হবে। আমরা আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে আসি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা কিনা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং তাদেরকে আরো বেশি ধন্যবাদ যারা কিনা কমেন্ট এঙ্গেজ করেছেন, আমাদের সেশনে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন, সর্বোপরি আপনাদের বিসিএস প্রস্তুতিকে ঝালাই করতে পেরেছেন। আজকে আমরা দেখলাম পঞ্চদশ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানটি। আমরা সামনে অন্যান্য বিসিএস বা আরো অনেক বিসিএস আমাদের সামনে আসে যেগুলো বিগত বছরের প্রশ্ন ওরিয়েন্টেড, তো সেগুলোর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান নিয়ে আবার আমরা শুনবো, আবার আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিসিএস সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী পর্বের আজকের সেশনে। আজকে আমরা ধারাবাহিকভাবে আমাদের যে সেশনটি করি সেটি হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান, এবং আমরা কিন্তু পঞ্চদশ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান গত পর্বে করে ফেলেছি। আজকে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে পঞ্চদশ বিসিএস এরই আন্তর্জাতিক বিষয়াবলী পর্বের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান। এই পর্বটি মূলত আজকে আমরা পরিচালনা করার চেষ্টা করবো, এবং আজকে আমরা 10ম পর্বে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি, আমি 10 মিনিট স্কুলের জিকে ইনস্ট্রাক্টর। সো যারা কিনা আজকের সেশনে জয়েন করেছেন এবং যারা আজকের সেশনে কমেন্ট করার জন্য প্রস্তুত হচ্ছেন, দ্রুত এঙ্গেজ করতে চাচ্ছেন, দ্রুত কন্ট্রিবিউট করতে আসছেন, সো তাদেরকে অসংখ্য অসংখ্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা প্রাথমিকভাবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনারা কে কোথায় আছেন এবং কে কোথা থেকে আমার সাথে জয়েন করেছেন। সেই সাপেক্ষে আমরা আমাদের আজকের অ্যানালাইসিসটুকু শুরু করব। প্রথমে কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সাধারণ জ্ঞান এমন একটি বিষয়, আপনারা কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রস্তুতি চলমান, এবং আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো যে যাদের প্রস্তুতি চলমান তারা কিন্তু এই সাধারণ জ্ঞান কেন্দ্রিক অনেকগুলো স্ট্র্যাটেজি অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন। আমি তার থেকে অল্প একটু বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় দুটি কিন্তু একটু ভিন্ন। আন্তর্জাতিক বিষয় আপনি সাধারণ জ্ঞান যদি আপনি পড়েন, আপনি খেয়াল করে দেখবেন মানচিত্র আপনাকে অনেক অনেক সহযোগিতা করবে, এবং এই মানচিত্রের মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন অনেকগুলো সেক্টর বা অনেকগুলো ক্যাটাগরির প্রশ্ন আপনি বুঝতে পারবেন। তার মধ্যে আপনি প্রণালী হতে পারে, আপনার জিওগ্রাফিক্যাল যে কোনো তথ্য হতে পারে, আপনি রাজধানী হতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি মানচিত্রের মাধ্যমে উত্তর করতে পারছেন। সো এই ধরনের বিষয়গুলো যদি বাদ দেই, আন্তর্জাতিক হিস্ট্রিক্যাল কোশ্চেন কম্পারেটিভলি কম, বাট সেটি রয়েছে, কিন্তু তার হয়তোবা পরিব্যাপ্তিটি কম। আপনারা বেছে বেছে সেই বিষয়গুলো অ্যানালাইসিস করে পড়ে ফেলতে পারেন, তো সেটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। জাস্ট আমি প্রত্যেক সময় মতো আমি এখন থেকে যে বিষয়টি চিন্তা করেছি সেটি হচ্ছে আমরা এখন থেকে আমাদের প্রত্যেক লাইভ ক্লাসে আমরা শুরু করার আগে একটা করে টিপস নিয়ে শুরু করবো। আমাদের আজকের টিপসটা আমরা আজকে থেকে যদি আমরা শুরু করছি টিপসের বিষয়টি, আমরা আজকে টিপসটি পেয়ে গেলাম, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলিতে আমাদের মানচিত্র লক্ষ্য করতে হবে। নেক্সট সেশনের প্রাথমিক পর্বেই আমরা কিন্তু আরেকটি টিপস দিয়ে শুরু করব, এরকম করে যাতে আমাদের পড়াশোনাটি খুব ভালোভাবে হয় এবং আমাদের বিসিএস এর প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য এটি খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা সেই সাপেক্ষে আমাদের চেষ্টাটি করব। আমরা আর কালক্ষেপণ না করে শুরু করব আমাদের আজকের বিসিএস সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের পঞ্চদশ বিসিএস এর 10ম পর্বের আজকের সেশনে। তো চলুন আমরা শুরু করে ফেলি আমাদের আজকের প্রথম প্রশ্নের মাধ্যমে। আমাদের প্রথম প্রশ্নটি কি? প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার সামনে চলে এসেছে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? সো যেমনটা আমি বলছিলাম, আপনি যে সমুদ্র বন্দর ভিত্তিক প্রশ্ন এটিও কিন্তু আপনি মানচিত্র দেখে সহজে করায়ত্ত করতে পারেন, এবং সেটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বটে যে আমরা মানচিত্র দেখে যে বিভিন্ন প্রশ্ন উত্তর জানতে পারা। সো অনেকে আকাবা প্রশ্ন সঠিক উত্তর, ও আচ্ছা আপনাদের কিন্তু প্রস্তুতি টাইম শুরু হয়ে গেছে, আপনারা দ্রুত কমেন্ট এঙ্গেজ করেন। আমি অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকে সঠিক উত্তর অলরেডি দিয়ে দিচ্ছেন, কেউ কেউ মিক্সড রিয়াকশন দিচ্ছেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। সো আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক মিয়ানমার, অপশন খ জর্ডান, অপশন গ ইরাক এবং অপশন ঘ হচ্ছে ইসরায়েল। সো আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আমরা যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। আকাবা হচ্ছে
অপশন খ, যারা অধিকাংশটা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আকাবা মূলত অপশন খ অর্থাৎ জর্ডানের সমুদ্র বন্দর এটি। সো যারা দ্রুত সঠিক উত্তর প্রদান করেছেন বা সার্টেন টাইমে প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনাদের এই প্রস্তুতিটি ঝালাই করে নেওয়াটাই মূলত আমাদের মৌলিক উদ্দেশ্য। তো আমরা জেনে গেলাম আকাবা জর্ডানের সমুদ্র বন্দর। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্নটি কি? ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? এটি কিন্তু একটা আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে একটা ক্যাটাগরির মধ্যে পড়েছে যে বিশ্বের বিভিন্ন মুদ্রা। আমরা একটা ছোট টিপস জেনে নেই। আপনি যদি মুদ্রার নাম মনে রাখতে চান তাহলে আপনি এইভাবে মনে রাখেন যে একটা পার্টিকুলার মুদ্রা কয়টা দেশ কভার করে, সো দ্যাট আপনি এটি বুঝতে পারেন যে অনেক সময় যেটি হয় আমরা কিন্তু একটা দেশের নাম পড়ি দেন তার মুদ্রার নাম পড়ি, এবং এভাবে আগে দেশ পরে মুদ্রা। এটি পড়ার কারণে যেটি হয় একটি দেশের মানে একই মুদ্রা দুই তিনটি দেশে থাকলে আপনার 2-3 বার করে পড়া হয়। সো দ্যাট আপনি এই কাজটি করেন, একটা মুদ্রা পড়েন যে মনে করেন রুপি কয়টা দেশকে কভার করেছে, পেসো কয়টা দেশে কভার করেছে, ডলার কয়টা দেশে কভার করেছে, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে আসলে এই দেশগুলো এই মুদ্রার আন্ডারে। তো আপনার যেটা হবে মুদ্রাটি ভালোভাবে মনে থাকবে, আপনি দেশটিকে আইডেন্টিফাই করতে পারবেন। সো আমরা আমাদের টিপস যেহেতু শেষ, আমরা আমাদের প্রশ্ন ব্যাক করি। ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? সো আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক লুক্সেমবার্গ, অপশন খ ব্রাজিল, অপশন গ কম্বোডিয়া এবং অপশন ঘ হচ্ছে মঙ্গোলিয়া। তো আমাদের জানতে হবে ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম। আমি অনেকে সঠিক উত্তর দেখতে পাচ্ছি, যারা সঠিক উত্তর প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি কি? এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ ব্রাজিল। যারা কিনা সঠিক উত্তর দিয়েছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। ক্রুজিরো মূলত ব্রাজিলের মুদ্রার নাম, এবং এটি ব্রাজিল ছাড়া দক্ষিণ আমেরিকান বা ল্যাটিন আমেরিকান অনেক দেশেও এটি কম বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো যারা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। পরবর্তী প্রশ্ন একটি সমীক্ষা ভিত্তিক প্রশ্ন। আপনারা একটু মনোযোগ দিয়ে এই সমীক্ষা ভিত্তিক প্রশ্নটি লক্ষ্য করবেন। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটি কিন্তু খুবই এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত খুবই একটা কি বলে প্রসিদ্ধ সংগঠন বা প্রসিদ্ধ গবেষণা প্রতিষ্ঠান বলা চলে। সো দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক নির্ধারিত ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং এ 1993 সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা নির্ধারিত আন্তর্জাতিক যে প্রতিযোগিতা সূচক, সেই প্রতিযোগিতামূলক সূচকে 1993 সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? সো আমরা দেখতে পাচ্ছি অপশন ক যুক্তরাষ্ট্র, অপশন খ জাপান, অপশন গ জার্মানি, অপশন গ দক্ষিণ কোরিয়া। সো আমি অনেকের সঠিক উত্তর অলরেডি, আমার যেহেতু প্রশ্নটি বড় আমার পড়তে সময় লেগেছে, আপনারা এই ফাঁকে সবাই সঠিক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আশেপাশে আমাদের শব্দ শুনে বুঝতে পারছেন যে কমেন্ট আসতে আমার একটু শব্দ হয়, সঠিক উত্তরটা আপনারা শুনতেও পাচ্ছেন। যারা কমেন্ট করছেন আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নেব যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সূচকে 1993-তে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ দক্ষিণ কোরিয়া। সো যারা সঠিক উত্তর দিয়েছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সো দক্ষিণ কোরিয়ায় মূলত 1993 সালে আন্তর্জাতিক প্রতিযোগিতা সূচকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক নির্ধারিত এই সমীক্ষায় সর্বোচ্চ স্থান 1993 সালে লাভ করেছে। সো আমরা এই বিষয়টাও জেনে নিলাম। আমরা এটিও জেনে নিলাম যে সমীক্ষা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। আমাদের ঠান্ডা মাথায় বিশেষ প্রস্তুতির সময় সমীক্ষা কেন্দ্রিক প্রশ্নগুলো জেনে ফেলতে হবে, যেটি আমাদের প্রস্তুতির জন্য হেল্প করবে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক আইজেও, অপশন ক অ্যাপেক বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কাউন্সিল যেটিকে বলা হয়, অপশন গ সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক একটি প্রসিদ্ধ সংগঠন সার্ক, এবং অপশন ঘ এডিবি অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট ব্যাংক। সো নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? এটি আমাদের জানতে হবে। অ্যাপেকের তো না, অ্যাপেকেরটা আপনারা অনেকেই জানেন না, সার্কের হচ্ছে কাঠমান্ডুতে, এডিবিটা ফিলিপাইনের ম্যানিলাতে। সো আপনারা যেটি মনে করছেন হ্যাঁ এটি হতে পারে, হয়তোবা যে প্রশ্নটি আপনারা অলরেডি লেখার চেষ্টা করছেন, অনেকে কমেন্টও জানিয়ে ফেলছেন। সো আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে আপনাদের দেওয়া সেইটি সঠিক উত্তর। আমি কিন্তু আপনাদের টেকনিক্যালি কথাবার্তা বলে অপশন কমায় দিছি, সো দ্যাট আপনি যাতে এই অপশনটি খুব সহজে কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনারা সবাই সঠিক উত্তর কমেন্ট করছেন। সো সঠিক উত্তর হচ্ছে অপশন ক আইজেও।
আইজিও, এটির সঠিক উত্তর হচ্ছে অর্থাৎ আইজিওর সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে অবস্থিত, যেটি কিনা পাট কেন্দ্রিক সংস্থা। সো আমরা এটি জেনে গেলাম। সো যারা কিনা সঠিক উত্তর প্রদান করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়াল স্ট্রিট কিন্তু ঐতিহাসিকভাবে একটা বড় ধরনের ফ্যাক্টর এখানে কাজ করে। অকুপাই ওয়াল স্ট্রিট নামে একটা ফ্যাক্টর ছিল, মানে হচ্ছে ওয়াল স্ট্রিটে কিন্তু অনেক সময় শেয়ার কেন্দ্রিক একটা সমস্যা তৈরি হয়েছিল, শেয়ার বাজার কেন্দ্রিক। তো যেই কারণে আমাদের এই বিষয়টি জেনে ফেলতে হবে। আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। অপশন ক ওয়াল স্ট্রিট অবস্থিত হচ্ছে, অপশন ক ডালাস, অপশন খ লন্ডন, অপশন গ নিউ ইয়র্ক, অপশন গ হংকং। তো আমাদের জানতে হবে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত। সো এটি হচ্ছে ফ্যাক্টর। তো আমরা দেখে নিব ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত। আপনারা যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আমি দেখতে পাচ্ছি লন্ডন এবং নিউ ইয়র্কের মধ্যে খুব কম্পিটিশন, যেখানে আবার নিউ ইয়র্ক একটু অগ্রগণ্য। সেটি আপনাদের অনেকেই জেনে থাকার কথা, যেহেতু আমি অকুপাই ওয়াল স্ট্রিট এই সময়টার কথা উল্লেখ করে ফেলেছি। তো আমরা অপশনটি দেখে ফেলছি। অপশন ক হচ্ছে, আমরা অপশনগুলো দেখতে পেয়েছি, আমরা সঠিক উত্তরটি এখন দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ নিউ ইয়র্ক। যেহেতু আপনাদের নিউ ইয়র্কের কমেন্টটা বেশি ছিল, সো নিউ ইয়র্ক সঠিক উত্তর। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত, এবং যে অকুপাই ওয়াল স্ট্রিটের সময়কার আমি কথাটি বললাম, সেই সময়কার ঘটনাটি কিন্তু মূলত নিউ ইয়র্কেই সংঘটিত হয়, এবং সেই সাপেক্ষে আমরা ওয়াল স্ট্রিট কিন্তু আন্দোলনও দেখতে পেয়েছি, যে শেয়ার বাজারে অনেক সময় ধস নেমেছিল, এবং তার পরবর্তীতে স্থানীয়ভাবে একটি আন্দোলন বা একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই মুভমেন্টে খুব ইম্পর্টেন্ট, যেটি আমাদের জানা এবং বোঝা। সো যারা কিনা এটির উত্তর দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেকটা বেসরকারি সংগঠন যাদের সাথে, বা বেসরকারি সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা যাদের সাথে বাংলাদেশের কানেকশন রয়েছে, তাদেরকে একটি বার্ষিক বা একটি নির্দিষ্ট হারে তাদেরকে চাঁদা প্রদান করতে হয়, কারণ তাদের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্মের জন্য তাদেরকে বিভিন্ন রকম টাকার প্রয়োজন পড়ে। সো আপনি যখন কিনা একটা বেসরকারি বা একটা আন্তর্জাতিক সংস্থার সাথে কানেক্টেড থাকবেন, সো খুব স্বাভাবিকভাবেই তাদেরকে চাঁদা প্রদান করতে হয়। এটি কিনা সরকারিভাবে এটি মূলত নির্দিষ্ট। আমরা এই কথাগুলো কেন বললাম, কারণ সেই সাপেক্ষে আমরা আমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছি। ইসলামিক উন্নয়ন ব্যাংক বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, ইসলামিক উন্নয়ন ব্যাংককে দেয়া, এখানে দেয়া হবে, এখানে দেয় বলা আছে, দেয়া বাংলাদেশের চাঁদার হার কত, বাংলাদেশ তাদেরকে কত পরিমাণ চাঁদা প্রদান করে। এটি কিন্তু একটু কঠিন প্রশ্ন। কঠিন এই অর্থে বললাম কারণ সাম্প্রতিকের সাথে কানেক্টেড। তৎকালীন সময় আইডিবিকে বাংলাদেশ কত পরিমাণ চাঁদা প্রদান করেছিল, সেই সাপেক্ষে কিন্তু আমাদের আজকের এই প্রশ্নটি কানেক্টেড। সো কানেক্টেড আকারে আমাদের জেনে ফেলতে হবে। আমরা অপশন করে দেখে নিব। অপশন ক 25 মিলিয়ন দিনার, অপশন খ 15.5 বা 15.5 মিলিয়ন দিনার, অপশন গ 10 মিলিয়ন দিনার, এবং অপশন ঘ কোনো চাঁদা দিতে হয় না। সো আমরা এটা কিন্তু জেনে ফেলেছি যে আইডিবি কেন, আইডিবি ছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশের চাঁদা প্রদান করতে হয়। সো যেহেতু আমরা এটি জেনে ফেলেছি যে চাঁদা প্রদান করতে হয়, সো আমরা বুঝতে পারছি যে অপশন ঘ এটি আসলে হবে না। তো আমরা বাকি 3টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি খোঁজার চেষ্টা করবো। যারা অনেকেই সঠিক উত্তর প্রদান করছেন, যারা প্রদান করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকে বলছেন 10 মিলিয়ন দিনার, অনেকে বলছেন ধন্যবাদ আফরানকে, ধন্যবাদ জানাচ্ছি মার্জিয়াকে, ধন্যবাদ জানাচ্ছি শায়লাকে, যারা কিনা এই উত্তরটি প্রদান করছেন। সো অ্যাকচুয়ালি আমরা আমাদের সঠিক উত্তরটি এখন আমরা আপনাদের সামনে শো করে দিব আর কি। সঠিক উত্তরটি কি, আপনারা যারা অধিকাংশ উত্তর দিয়েছেন তাদেরটাই সঠিক উত্তর, অর্থাৎ অপশন গ 10 মিলিয়ন দিনার। মেবি আইদার আপনাদের প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করা, অথবা আপনি কোনো না কোনোভাবে এটি জানেন, এবং যারা আসলে যেভাবেই জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে প্রশ্নগুলো জেনে বুঝে কমেন্ট করে আমাদের সাথে আরও ভালোভাবে এঙ্গেজ করার জন্য, আপনাদের প্রস্তুতিটিকে পরিপূর্ণ করার জন্য। সো আইডিবিকে বাংলাদেশ চাঁদা প্রদান করেছিল বা করে ওই মোমেন্টে 10 মিলিয়ন দিনার। সো এটি আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় বলে নেই, আমরা কিন্তু এটি আপনাদের মনে আছে কিনা, লাস্ট আমি একটা প্রশ্ন বলেছিলাম যে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন কোনটি। আপনারা সবাই অঙ্গ সংগঠন কোনটি সেটিকে আপনারা কমেন্ট করেন, এবং এর পরেই কিন্তু আমি যে কাজটা করি সেটি হচ্ছে যে আপনাদেরকে প্রত্যেকটা অঙ্গ সংগঠন বলার পরে ওই অঙ্গ সংগঠন কোনটি কিভাবে খ্যাত
তার মধ্যে কোন অঙ্গ সংঘটি সফট লোন উইন্ডো নামে পরিচিত সেটি কিন্তু আমি বলে দিয়েছিলাম। সো আমরা আজকে দেখলাম ওইটাই প্রশ্ন আকারে আপনাদের সামনে চলে এসেছে। তো যাই হোক, আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে ফেলবো। তো বিশ্বব্যাংকের যে অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত সেটি আমি জানবো। অপশন দেখতে পাচ্ছি, অপশন ক IBRD, অপশন খ IDA, অপশন গ IFC এবং অপশন ঘ হচ্ছে EDI। আমরা প্রথমে EDI অপশনটাকে বাদ দিতে পারি এই কারণে, কারণ সফট লোন উইন্ডো হতে হবে প্লাস বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন হতে হবে। সো EDI মূলত বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠনই না। তো বাকি তিনটির মধ্যে আমাদের সঠিক উত্তরটা অনুসন্ধান করতে হবে এবং আপনারা অনেকেই সঠিক উত্তর প্রদান করছেন। যারা সঠিক উত্তর প্রদান করছেন তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ প্রদান করছি। তো আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে আপনারা যেটি বলছেন সেটি অপশন খ IDA। এটি মূলত বিশ্বব্যাংকের একটি অঙ্গ সংগঠন যেটি কিনা সফট লোন উইন্ডো নামে পরিচিত। আমরা জেনে গেলাম বিশ্বব্যাংকের কোন যে অঙ্গ সংগঠনটি মূলত সফট লোন উইন্ডো নামে পরিচিত। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? হর্নস অফ আফ্রিকাতে মোট 4টি দেশ অবস্থিত, এটি আপনাদের অনেকেই জানা দরকার। অনেকে আবার এভাবেও প্রশ্ন আসতে পারে, হর্নস অফ আফ্রিকা বলে খ্যাত কোন দেশটি, অর্থাৎ একটা পার্টিকুলার দেশকে এই নামে বিশেষায়িত করা হতে পারে। সো আমি দুটি ব্যাখ্যাই দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটা অপশন এবং আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সো আপনারা অপশন কিন্তু অলরেডি পর্দায় দেখতে পাচ্ছেন, আপনারা সঠিক উত্তর প্রদান করার চেষ্টা করেন দয়া করে। সো আমরা দেখতে পাচ্ছি অপশন ক ইথিওপিয়া, অপশন খ নাইজেরিয়া, অপশন গ কেনিয়া এবং অপশন ঘ হচ্ছে সুদান। তো আপনারা আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকা যে কোন দেশটা অবস্থিত এটি একটু আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করেন। যারা সঠিক উত্তর প্রদান করছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই সঠিক উত্তরের কন্ট্রিবিউশনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে যে দেশটি অবস্থিত সেই দেশটির সঠিক উত্তরটি হচ্ছে এক্স্যাক্টলি অপশন ক ইথিওপিয়া। ইথিওপিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত। সো যেটি আমি আসলে বলতে যাচ্ছিলাম, হর্নস অফ আফ্রিকাতে মূলত 4টি দেশ অবস্থিত এবং আপনারা 4টি দেশের নাম জেনে রাখবেন। এবং যদি হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটা অবস্থিত নিম্নের ওই 4টি দেশের মধ্যে যে দেশটা অপশন থাকে সেই দেশটা অ্যান্সার করবেন। বাট যদি প্রশ্নটি এমন আসে যে আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকা বলে খ্যাত কোন দেশটি, অর্থাৎ একটা পার্টিকুলার দেশকে এই বিশেষণে বিশেষায়িত করা হয়, তাহলে আপনি উত্তর কি দিবেন? তাহলে আপনি উত্তর ইথিওপিয়াই দিবেন এবং তাহলে ইথিওপিয়া পার্টিকুলার এই কান্ট্রিটি মূলত সঠিক উত্তর হবে। আশা করি আপনারা আমার ব্যাখ্যাটি বা অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু প্রশ্ন ব্যাংকের পাশাপাশি এই অ্যানালাইসিসটি প্রদান করি, এখানেই কিন্তু আমরা আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যাতে করে আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হয়। সো যারা কিনা মোটামুটি আমাদের সাথে কানেক্টেড থেকে এটি বোঝার চেষ্টা করছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সঠিক উত্তর দেখে নিলাম, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। কমেন্ট যারা করছেন তাদেরকে আবারও ধন্যবাদ। নবম প্রশ্ন, 1996 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 1996 এর অলিম্পিক কিন্তু সামনে ছিল তৎকালীন সময় প্রশ্ন অনুযায়ী, তো সেই সাপেক্ষে প্রশ্নটা হওয়া। আপনাদের যাদের খেয়াল আছে যে 1996 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তারাও কিন্তু উত্তরটি দিতে পারেন এবং আমি অনেকের কাছ থেকে সঠিক উত্তর দেখছি তারা দেওয়ার চেষ্টা করছেন। আমরা অপশন করে দেখে নিব। অপশন ক লস অ্যাঞ্জেলস, অপশন খ আটলান্টা, অপশন গ টোকিও, অপশন ঘ নয়াদিল্লি। সো 1996 সাল অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে বলে আপনি মনে করেন? যারা হিস্ট্রিক্যাল ইনফরমেশনগুলো জানেন বা স্পোর্টসের সাথে অনেক কানেক্টেড, যারা কিনা একেবারে ডাইহার্ড স্পোর্টস ফ্যান্স, তো তারা কিনা এটি প্রশ্ন উত্তরটি দিতে পারেন। অনেককে আমি প্রশ্ন উত্তর দিতে দেখছি, অনেকে লস অ্যাঞ্জেলস, অনেকে টোকিও, অনেকে আমি একটু মিক্স রিয়াকশন পাচ্ছি। ওকে, সো যেটাই হোক আমরা টোকিও এবং লস অ্যাঞ্জেলসই বেশি পাচ্ছি। আমরা আমাদের প্রশ্ন উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ আটলান্টা। আমি বলেছিলাম যে আনকমন অনেক কিছু আমাদের সামনে আসতে পারে আপনাদের প্রেফারেবল অ্যান্সারের বাইরেও। সো আপনারা দেখতে পেলেন যে আপনাদের প্রেফারেবল অ্যান্সারের বাইরে গিয়ে আমরা দেখতে পেলাম যে 1996 এর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে আটলান্টায়, এটি কিন্তু চলে এসেছে। সো 1996 এর অলিম্পিক গেমস আমরা জানলাম এটা আটলান্টায় অনুষ্ঠিত হয়েছিল আর কি। এখন আমাদের বর্তমান সাপেক্ষে আমাদের এটাই বলতে হবে যে হয়েছিল। সো যারা কিনা সঠিক উত্তর প্রদান করেছেন আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও লাইভ টেলিকাস্টের সাথে কন্ট্রিবিউট করার জন্য আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব।
পরবর্তী প্রশ্ন, আবারও আমরা স্পোর্টস ওরিয়েন্টেড প্রশ্ন চলে এসেছে। আমরা কিন্তু অনেকেই আছি যারা কিনা টেনিস ফ্যান, আমরা টেনিস খুব পছন্দ করি। অনেকে রজার ফেদেরার, রাফায়েল নাদাল, কিংবা হচ্ছে আমরা ফিমেল পার্সপেক্টিভ থেকে সেরেনা উইলিয়ামস বা মারিয়া শারাপোভা, সো আমরা এদেরকে অনেক পছন্দ করি, যাদের টেনিস খেলা আমাদের ভালো লাগে, যারা টেনিস প্রেমী। সো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি হয়তো তাদের জন্য কঠিন হতে পারে বা অনেকের জন্য কঠিন হতে পারে, বাট যারা হিস্ট্রিক্যাল স্পোর্টসের খেয়ালটা রাখেন বা নলেজটা রাখেন তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ হিসাবে হতে পারে। সো আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক বরিস বেকার, অপশন ক মাইকেল স্টিচ, অপশন গ অ্যান্ড্রে আগাসি এবং অপশন খ স্টিফান এডবার্গ। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যার নাম বলছি তারা কিন্তু অনেকেই টেনিসের লিজেন্ড বলা চলে। সো তারা অতীতে একটা সময় খেলতো প্রত্যেকেই। সো ওই মোমেন্টে 1992-তে উইম্বলডন, অর্থাৎ যেটি কিনা টেনিসের 4টি বৃহৎ প্রতিযোগিতার একটি, সো উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় মেন্স সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হন? সো আমরা অনেকের কাছ থেকে সঠিক উত্তর পাচ্ছি, যারা সঠিক উত্তর প্রদান করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে সঠিক উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ আন্দ্রে আগাসি। সো আন্দ্রে আগাসি, আপনারা অনেকে আন্দ্রে আগাসিকে চেনেন, টাক মাথার একটা লোক যে কিনা খুবই ভালো খেলেন, লিজেন্ডও বটে। সো 1992 এর উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় মেন্স সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হন আন্দ্রে আগাসি। সো আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে গেলাম। যারা কমেন্ট করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোন তারিখে পিএলও এবং ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? আপনারা সবাই জানেন যে বর্তমানের জন্য কিন্তু এই ঐতিহাসিক প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু অনেক একটি কি বলে এটাকে খুব উত্তেজনাকর ইস্যু ওখানে, এবং আমরা আল আকসা মসজিদে হামলার একটা কনসেপ্ট দেখতে পেয়েছিলাম। যাই হোক, সো পিএলও মূলত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, আপনারা এটা আমার কাছ থেকে আগেও শুনেছেন। সো নিচের কোন তারিখে এই পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েল এই দুটি পক্ষ পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? সো আমরা সঠিক উত্তরটি দেখে নিব। অপশন ক 1993 সালের 10ই সেপ্টেম্বর, অপশন খ 1993 সালের 11ই সেপ্টেম্বর, অপশন গ 1993 সালের 13ই সেপ্টেম্বর এবং অপশন খ 1993 সালের 20শে সেপ্টেম্বর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটি জানি যে অনেকের জন্য আমাদের জন্য তারিখ মনে রাখা কষ্ট। সো তারিখ মনে রাখা কষ্ট হলেও কিছুই কিন্তু করার নেই, গুরুত্বপূর্ণ বিষয়ের তারিখ কিন্তু আমাদের মনে রাখতেই হবে, এবং আপনারা কিন্তু পড়তে পড়তে এটি বুঝতে পারবেন। যেমনটা আপনি এখন দেখছেন, এখন শিখছেন, আপনারা কিন্তু তারিখ জেনে যাবেন, এবং তারিখ অনেকে কিন্তু ভালোভাবে পারে, যারা পারে অনেকে কমেন্টও করে ফেলছেন সঠিক উত্তর। অ্যাকচুয়ালি সেটাই সঠিক উত্তর, এবং আমরা দেখে নেব আমাদের সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ 13ই সেপ্টেম্বর 1993। এই তারিখেই মূলত পিএলও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে। যারা সঠিক উত্তর প্রদান করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন, রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন? দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর্থ সামিট বলা হয় এটাকে, বা ধরিত্রী সম্মেলন, এবং এই সময়টা থেকে কিন্তু পরিবেশ নিয়ে যে আন্দোলনের বিষয়টি সেটি কিন্তু শুরু হয়, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কিন্তু এর পরবর্তীতেই বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন সেটিকে নির্ধারণ করতে পারি। তো প্রশ্নটি আমরা সবাই জেনেছি যে রিও ডি জেনিরোতে, এবং এই সম্মেলনটি আসলে 1992 সালে সংগঠিত হয়। আমরা এটিও জেনে গেলাম, পাশাপাশি একটি পার্শ্ব তথ্য হিসাবে। সো ধরিত্রী সম্মেলনে কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছে? আমরা অপশন দেখতে পাবো। অপশন ক 150টি, অপশন খ 156টি, অপশন গ 178টি এবং অপশন ঘ 179টি। সো সঠিক উত্তর দ্রুত প্রদান করতে থাকেন আপনারা অনেকেই দিচ্ছেন সঠিক উত্তর। আমি একটু মিস দেখতে পাচ্ছি, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, লাস্ট অপশন, 179টি। দ্যাট মিনস 179 দেশের প্রতিনিধি রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত যদি হয়ে গেছে ধরিত্রী সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। তো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী প্রশ্নের দিকে মুভ করছি। 13 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ক্লাব অফ ভিয়েনা কি? একটা টার্মিনোলজি আপনারা দেখতে পারেন, ক্লাব অফ ভিয়েনা। সো এটি কি? আমরা অপশন দেখতে পাচ্ছি। অপশন ক অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা, বা বর্তমান সময় এটিকে বার বলা হয়। অপশন খ পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা, এটি হতে পারে ক্লাব অফ ভিয়েনা। অপশন গ একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান, এবং অপশন ঘ পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন।
আমরা ক্লাব অফ ভিয়েনা কি এই প্রশ্ন উত্তরটি জানবো। আমরা অনেক অপশনগুলো দেখতে পেলাম, অনেকে সঠিক উত্তর দিচ্ছে, অনেকে মিক্সড রিয়াকশন দিচ্ছেন। খুব বেশি ব্রেনস্টর্মিং এর আগে আমি এটি বলে ফেলব সঠিক উত্তরটি। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন ছিল ক্লাব অফ ভিয়েনা। কম্পারেটিভলি একটু কঠিন প্রশ্ন আপনার কাছে এটি মনে হতে পারে, বাট এটিও কিন্তু আমাদের জেনে ফেলা হলো, এটি কিন্তু খুব ভালো হলো। সো আমরা ক্লাব অফ ভিয়েনার ডিসক্রিপশনটা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে? তো জাতিসংঘ মূলত তারা একটি সালকে আদিবাসী বর্ষ বলেছে। আমরা জেনে নিব কোন সাল। অপশন দেখতে পাচ্ছি, অপশন ক 1991, অপশন খ 1992, অপশন গ 1993 এবং অপশন ঘ 1994। তো আমরা জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে সেটি আমরা জানার চেষ্টা করব এবং আমরা সঠিক উত্তরটি বোঝার চেষ্টা করব। আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। সঠিক উত্তর অনেকে প্রদান করেছেন, যারা প্রদান করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ 1993, অর্থাৎ জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে 1993 সালকে ঘোষণা করেছে। এই বর্ষটি মূলত আদিবাসী বর্ষ, যেটি আমরা জাতিসংঘ দ্বারা ঘোষিত, এবং এটি আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, 1993 সালে, এটি কিন্তু রিসেন্ট প্রশ্ন, তৎকালীন সাপেক্ষে। 1993 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে? এবং এটি প্রথমত সাম্প্রতিক প্রশ্ন ছিল তৎকালীন সময়, এবং দ্বিতীয়ত এটি একটু আনকমন এই কারণে যে একটি দেশের নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হয়েছে। সো দ্যাটস ওয়াই এটা আপনার জানতে হবে যে 1993 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়া অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে। আমরা অপশন দেখে নিচ্ছি। অপশন ক ফুন সিন পেক, অপশন খ সিপিপি, অপশন গ খেমার রোজ, অপশন ঘ কেপিএলএনএফ। সঠিক উত্তর অনেকে দিচ্ছেন, অনেকে বলছেন খেমার রোজ। আমি আপনাদেরকে বলে দিই, ঠান্ডা মাথায়, অনেক সময় কমন কথাবার্তাই যে সঠিক উত্তর হবে এমন কোনো কথা নাই। তো ঠান্ডা মাথায় বুঝতে হবে, এবং খেমার রোজ মনে হয় না সঠিক উত্তর, আমি বলেই দিলাম আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে। সো ওকে, যাই হোক, আমি সঠিক উত্তরটি দেখিনি আমরা, যাতে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক ফুন সিন পেক। সো যেটি বললাম, অনেকের কাছে কমন নামটি মনে হতে পারে খেমার রোজ, আর 1993 সালে ফুন সিন পেক দলটি জাতিসংঘের তত্ত্বাবধানে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনে কম্বোডিয়া বিজয়ী হয়। আমরা এই প্রশ্নের মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে আমরা সাম্প্রতিক প্রশ্ন খুব মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে, যাতে করে সেখান থেকে আমরা আমাদের প্রশ্নের উত্তরটি সঠিকভাবে প্রদান করতে পারি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন, এটি কিন্তু আঞ্চলিক সংস্থা কেন্দ্রিক প্রশ্ন, গ্রুপ অফ 7। আপনারা কিন্তু শুনেছেন এই আঞ্চলিক সংস্থার নাম কি। তো আমাদের প্রশ্ন রয়েছে, নিচের কোন দেশটি G7 বা গ্রুপ অফ 7-এর সদস্য নয়? এখানে 9 কথাটি উল্লেখ রয়েছে, খেয়াল করবেন। সো কোন দেশটি G7-এর সদস্য নয়? অপশন দেখতে পাচ্ছি, অপশন ক কানাডা, অপশন ক ইতালি, অপশন গ সুইডেন, অপশন গ জাপান। সো আপনারা সঠিক উত্তরটি প্রদান করেন খুব দ্রুত। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক সঠিক উত্তর প্রদান করেছেন। সো যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। সো আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। সঠিক উত্তরটি হচ্ছে এক্স্যাক্টলি অপশন গ সুইডেন। সুইডেন গ্রুপ অফ 7 বা G7-এর সদস্য নয়। তো আমরা জেনে নিলাম এই বিষয়টি, এবং এটিও জেনে নিলাম যে এটি আঞ্চলিক সংস্থা কেন্দ্রিক প্রশ্ন এবং এই ক্যাটাগরিতে পড়ে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটি জানব। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? যখন আপনি আন্তর্জাতিক তথ্যের বেসিক তথ্যগুলো পড়া শুরু করবেন তখন কিন্তু আপনি এই প্রশ্নের উত্তরটি পড়বেন, এবং আমার মনে হয় এটি কিছু কিছু মানুষের কাছে খুব কমন প্রশ্ন হওয়ার কথা, এবং কমন প্রশ্ন হওয়ার কারণে আপনারা চেষ্টা করবেন এটিকে খুব দ্রুত উত্তর দেওয়ার, এবং বলতে না বলতে অনেকে দ্রুত উত্তর দিয়েও ফেলছেন। যারা দিচ্ছেন তাদেরকে আবারও ধন্যবাদ। অপশন দেখতে পারেন, অপশন ক লাসা, অপশন খ উলান বাটর, অপশন গ পিয়ংইয়ং, অপশন ঘ কাবুল। উলান বাটর কিন্তু মঙ্গোলিয়াতে, লাসা তিব্বতে, পিয়ংইয়ং হচ্ছে আপনার উত্তর কোরিয়াতে, কাবুল হচ্ছে আফগানিস্তানে। সো বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত, এটি হচ্ছে প্রশ্ন। অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলছেন, যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক লাসা, তিব্বতের লাসা, এটি বিশ্বের নিষিদ্ধ শহর নামে পরিচিত। সো যারা লাসা উত্তরটি দিয়েছেন অনেকে ধন্যবাদ। আপনার কমেন্ট এঙ্গেজ করার মাধ্যমে কিন্তু আপনাদের প্রস্তুতি ঝালাই করতে পারছেন, আমি খুবই গ্রেটফুল আপনাদের কাছে আসলে। থ্যাঙ্কস টু অল। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। লিগ অফ আরব স্টেটস বা আরব লীগ এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই তৎকালীন সময়ের বর্তমান সদর দপ্তর বলা হচ্ছে, বাট যেটি বলা হচ্ছে সেটি কিন্তু বর্তমানেও একই জায়গায় রয়েছে। সো লিগ অফ আরব স্টেটস কি মূলত আরব লীগ বলা হয়।
আমরা অপশন ক দেখতে পাচ্ছি তিউনিস, অপশন খ কায়রো, অপশন ক রাবাত, অপশন খ জেদ্দা। সো তিউনিস মূলত তিউনিসে অবস্থিত, কায়রো মিশরে অবস্থিত, রাবাত মরক্কোতে অবস্থিত, জেদ্দা সৌদি আরবে অবস্থিত। আপনারা সঠিক উত্তর দেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কায়রো লিখতেছেন। সো আমি দেখা যাক, আমি যেহেতু বলেই ফেলেছি যে আরব লীগের বর্তমানটিও কিন্তু সঠিক উত্তর হতে পারে। সো দেখা যাক সঠিক উত্তরটা কি, এবং সঠিক উত্তরটা আসলে তাই, অপশন খ মিশরের কায়রো। যারা সঠিক উত্তর দিয়েছেন আবারও ধন্যবাদ। মরক্কোর রাবাত হবে না, মরক্কোর রাবাতে সদর দপ্তর নেই আরব লীগের। আরব লীগের সদর দপ্তর মিশরের কায়রোতে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যেটিকে বলা হয়, এটি কোন শহরে অবস্থিত? সো আমরা জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন তথ্য জানতে হবে। জাতিসংঘের সামগ্রিক যেটিকে বলা হয় পার্শ্ব সংস্থা, সেই কেন্দ্রিক অনেক তথ্য কিন্তু আমাদের জানতে হয়, এবং সেই সাপেক্ষে ইউএনইউ বা ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এটি কোন শহরে অবস্থিত? এবং অপশন দেখতে পাচ্ছি আমরা, অপশন ক লন্ডন যেটি কিনা যুক্তরাজ্যে, অপশন খ ব্রাসেলস বেলজিয়ামের, অপশন গ নিউ ইয়র্ক ইউএস এর, এবং অপশন খ টোকিও যেটি কিনা জাপানের। সো ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? আমরা অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তর দেখবো, সঠিক উত্তর অনেকে লিখে ফেলছেন, তাদেরকে ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ টোকিও, জাপানের টোকিওতে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এটি অবস্থিত। তো যারা সঠিক উত্তর দিয়েছেন আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা আমাদের লাস্ট প্রশ্নের দিকে যাব, শেষ প্রশ্ন আমাদের আজকের। বাংলাদেশের নিচে উল্লেখিত, ও আচ্ছা এটি কিন্তু আমাদের মনে হতে পারে বাংলাদেশের, কিন্তু এটি কিন্তু জাতিসংঘের সাথে কানেক্টেড। সো এই ক্ষেত্রে আমরা এটি পড়বো যে বাংলাদেশের নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য তারা কখন নির্বাচিত করেছিল এবং বাংলাদেশ থেকে তারা কখন নিয়েছিল, সেটি আমাদের জানা গুরুত্বপূর্ণ। আমরা অপশন দিতে পারছি, অপশন ক 1978-79, অপশন ক 1979-80, অপশন ক 1980-81, অপশন ঘ 1981-82। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকের কাছে মনে হতে পারে এটি তো বাংলাদেশ রিলেটেড প্রশ্নটি এখানে কেন, কিন্তু হতে পারে এটি বাংলাদেশ রিলেটেড, বাট এটি কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রশ্নের সাথেও কিন্তু কানেক্টেড, সো দ্যাট আমরা যাতে এই বিষয়টি বুঝতে পারি। ওকে, সো যাই হোক, যেই ক্যাটাগরিটি পড়ুক আমাদের জন্য এটি একটি পঞ্চদশ বিসিএস এর প্রশ্ন, এটি আমাদের জানা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রশ্নের উত্তরটি জেনে নিব। অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, এক্স্যাক্টলি সঠিক উত্তর হচ্ছে অপশন খ 1979-80, এবং সেই সময় মূলত বাংলাদেশে এই সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল, এবং অস্থায়ী সদস্য আমরা জানি 10টি রাষ্ট্র, স্থায়ী সদস্য 5টি রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের মোট রাষ্ট্র 15টি। তো আমরা এই তথ্যটিও জেনে গেলাম, এবং এভাবেই কিন্তু আমরা প্রশ্ন ব্যাংকের অ্যানালাইসিস বোঝার চেষ্টা করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং অনেক ধন্যবাদ তাদেরকে যারা কিনা কমেন্টে এঙ্গেজ করেছেন, কন্ট্রিবিউট করেছেন। আপনাদের কন্ট্রিবিউশন কি আমাদের এই সেশনগুলোকে অনেক বেশি সাকসেস করে এবং সফলতার মুখ দেখায়। আমি আশা করবো আপনারা নেক্সট আরও অনেকগুলো বিসিএস এর আমরা প্রশ্ন ব্যাংক রিভিউ করব, যাতে আপনাদের প্রশ্ন ব্যাংকের বা আপনাদের প্রস্তুতির ঝালাই হয়, এবং আশা করি আপনারা আপনাদের প্রস্তুতির জন্য এই হেল্পগুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন, এবং আশা করি পরবর্তী সেশনগুলোতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।